হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজকে আমি যে গল্পটি পাঠ করতে চলেছি, গল্পটির নাম হলো দুঃসাহসী বিল্লু। লিখেছে মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। চলো শুরু করা যাক। বিল্লু ওদের পাটনার ব্যাংক রোডের বাড়ি থেকে প্রায়ই ওর বাবার সঙ্গে মহেন্দ্রঘাটে বেড়াতে যায় বিকেলের দিকে। সঙ্গে থাকে ওর বোন মিমি, আর থাকে মতি, ওদের কুকুর। বিল্লুর কাকা অজয় দত্ত বেশ ফুর্তিবাজ লোক। পাটনা কলেজে অধ্যাপনার কাজ করেন। ছোট ছেলে মেয়েদের তিনি অত্যন্ত ভালোবাসেন। ভাইপো বিল্লু আর ভাইঝি মিমির যত আবদার আর আহ্লাদ এই কাকার কাছে। ওদের মা সুমিত্রা দেবী মাঝে মাঝে ছেলে মেয়েদের উপর রাগ করেন কাকার উপর বেশি অত্যাচার করলে। বাড়ির পাশেই গান্ধী ময়দানে বেরিয়ে বেরিয়ে একঘেয়ে হয়ে গেছে, তাই ওরা প্রায়ই বায়না ধরে মহেন্দ্র ঘাটে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। অজয় দত্ত সেদিন কলেজ থেকে ফিরে একটু বিশ্রাম নিয়েই গাড়ি বার করলেন। সঙ্গে সঙ্গে ভাই বোন ছুটে এসে দরজা খুলে বসল। বিল্লুর কাকার মতলব ছিল বন্ধু সুতিনের বাড়িতে যাওয়ার। একটা ভালো ছবি এসেছে পাটনা সিনেমা হলে। সুধীনের সঙ্গে ছবি দেখতে যাওয়ার ইচ্ছেটা তাকে মুলতবি রাখতে হলো। মতিও এসে জুটল। গাড়ির কাছে এসে ঘেউ ঘেউ করে ওর মনের বাসনাটা জানিয়ে দিল। সুতরাং মতিকেও সঙ্গে নিতে হলো। মহেন্দ্র ঘাটের কার পার্কিংয়ে এসে গাড়ি থামালেন অজয় দত্ত। বিল্লু এক লাফে গাড়ি থেকে নেমে পড়ল। মতি ছটফট করছে পেছনের সিটে। অজয় দত্ত হাত বাড়িয়ে গাড়ির লক খুলে দিতেই বাইরে থেকে বিল্লু দরজা খুলে দিল। মতি লাফ দিয়ে নেমে পড়ল। মিমিকে অজয় দত্ত বাধা দিলেন, বললেন, হুম, তুমি না, তুমি না, তুমি আমার সঙ্গে থাকবে। দেখতে দেখতে বিল্লু আর মতি অদৃশ্য হয়ে গেল। অজয় দত্ত মিমিকে নিয়ে বেড়াতে লাগলেন। সন্ধে হয়ে গেল, তবু বিল্লুদের পাত্তা নেই। ভারী মুশকিলে পড়লেন অজয় দত্ত। মিমিকে গাড়িতে বসিয়ে যে খুঁজবেন তারও উপায় নেই। ছেলে মানুষ, একলা ভয় পাবে। মিমিকে সঙ্গে নিয়েই খুঁজতে লাগলেন। কতবার চেঁচালেন, বিল্লু, মতি। ঘুরতে ঘুরতে জেটির কাজ বরাবর চলে এসে একটা গাছতলায় বিল্লুর জামা আর জুতো দেখে আশ্চর্য হয়ে গেলেন। জামা জুতো রেখে কোথায় যেতে পারে? মিমিকে জিজ্ঞাসা করলেন, মিমি, দেখ তো এগুলো বিল্লুর জামা জুতো কিনা। হ্যাঁ কাকা, বিল্লুদার এগুলো। বিল্লুদা কি সাঁতার কাটতে জলে নেমেছে? তাই তো মনে হচ্ছে। চিন্তিতভাবে অজয় দত্ত উত্তর দিলেন, আমরা তাহলে এখানে একটু অপেক্ষা করি। মিমির ভয় ভয় করতে লাগলো। আরও আধ ঘন্টা ওরা দাঁড়িয়ে রইল, কিন্তু কারও পাত্তা নেই, না বিল্লু না মতি। বিল্লুর কাকার ভেতরটা কীরকম শুকিয়ে গেল। ভাবলেন, কি বিপত্তি! কোথায় সিনেমা দেখে সন্ধে কাটাবেন স্থির করেছিলেন, তা নয়, এখন এক বিরাট সমস্যা তার সামনে। বাড়িতে গিয়ে মাকে, দাদাকে আর বৌদিকে কি বলবেন তিনি? মুখে বললেন, বুঝলি মিমি, ওরা নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে, তবু আমাদের একবার পুলিশের কাছে যেতে হবে। পীরবহর পুলিশ স্টেশনে এসে অজয় দত্ত রিপোর্ট করলেন একটা। মনে মনে কিন্তু স্থির বিশ্বাস বিল্লু আর মতি ঠিক বাড়ি ফিরে এসেছে। গাড়ি থেকে নেমে বিল্লু এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওর কাকা আর মিমির কাছ থেকে দূরে চলে গেল। মতি কিন্তু ওর সঙ্গ ছাড়েনি। জেটির কাজ বরাবর এসে বিল্লুর নজরে পড়ল কয়েকজন লোক একটা চটের বস্তা ধরাধরি করে একটা ছোট লঞ্চের দিকে এগোচ্ছে। ওদের চালচলনে কীরকম যেন সতর্ক ভাব। মতি ওদের কাছে দৌড়ে গিয়ে স্থির হয়ে গেল। ফোঁস করে খানিকটা গন্ধ শুকে তারপর গড় গড় করতে লাগলো। মতি দেশি কুকুর, লোকগুলো ওকে গ্রাহ্য করল না। বস্তাটাকে লঞ্চে তোলার কাজে ব্যস্ত রইল। রহস্যপ্রিয় বিল্লু মতির ভাবগতিক দেখে
তাড়াতাড়ি ঘাটের ওপরে একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়ল। একটু একটু করে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। লোকগুলো বিল্লুকে দেখতে পায়নি। বিল্লু কিন্তু গাছের আড়াল থেকে সমানে ওদের লক্ষ্য করতে লাগলো। জেটির পাশ দিয়ে যখন ওরা বস্তাটাকে নিয়ে যাচ্ছিল, ওর মনে হয়েছিল বস্তাটা যেন একটু নড়ছে। তারপর মতির ফোঁসফোঁসানি আর গড় গড় শব্দ শুনে বিল্লুর মনে সন্দেহ ঘনিয়ে উঠল। লঞ্চটা জেটির কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মতি ঘেউ ঘেউ করে ছুটতে ওর কাছে চলে এলো। বিল্লু লঞ্চের দিকে তাকিয়েই রইল। ওর মনে হলো লঞ্চটা যেন কিছু দূর গিয়ে থেমে আছে, নড়ছে না। আরও একটু সময় অপেক্ষা করে দেখল লঞ্চের নড়ার নাম নেই। বিল্লু নিজেকে মনে মনে কলকাতার বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত বটব্যালের শিষ্য মনে করত। গত বছর ওর বোন মিমি আর পিসিকে তল্লাশ করার ব্যাপারে ওর যে অভিজ্ঞতা হয়েছে, তার জন্যে জয়ন্তদার কাছে ও কৃতজ্ঞ। সেই থেকে নিজের ওপর ওর অনেকটা আস্থা এসেছে। সুতরাং কর্তব্য স্থির করতে ওর দেরি হলো না। প্রথমে ভাবল কাকাকে বলে ও লঞ্চের কাছে যাবে, কিন্তু কাকা কোথায়? ঘুরতে ঘুরতে ও অনেকটা দূরে চলে এসেছে। মতির মাথায় একটু চাপড় দিয়ে বললে, মতি, তুই এখানে অপেক্ষা কর। বিল্লু ভাবল মতিকে দেখলে কাকা আন্দাজ করবেন বিল্লু কাছাকাছি আছে। গায়ের জামা আর জুতো জোড়া গাছতলায় রাখল, তারপর জলে ঝাঁপ দিল। মতি কিন্তু বিল্লুর কথা মোটেই শুনল না। সেও বিল্লুর সঙ্গে ঝাঁপিয়ে পড়ল জলে। বিল্লু বুঝতে পেরেছে মতি ওর পেছন পেছন সাঁতরে আসছে। লঞ্চটা বেশি দূর যায়নি, মেডিকেল কলেজ ঘাট থেকে একটু তফাতে দাঁড়িয়ে আছে। লঞ্চের কাছাকাছি গিয়ে উপরে উঠবে কি না ভাবছে, ওর চোখে পড়ল লঞ্চের গায়ে একটা ফুটো দিয়ে আলো দেখা যাচ্ছে। লঞ্চের দেওয়ালের আংটা ধরে ধরে ফুটো পর্যন্ত উঠে দুটো আংটায় দুপা রাখল, আর দুহাত দিয়ে দুটো আংটা ধরে ফুটোর ভেতর চোখ চালালো। কামরার ভেতরে পেট্রোম্যাক্স জ্বলছে। মেঝের ওপর হাত পা বাঁধা একটা ছেলে পড়ে আছে। বিল্লুর চোখ দুটো ওখানেই আটকে গেল। ওর হৃৎপিণ্ডের শব্দটা ও নিজেই শুনতে পাচ্ছে। ছেলেটাকে চিনতে বিল্লুর কোনো কষ্ট হচ্ছে না। বাপ্পা, মিমির বন্ধু চুনচুনের ভাই বাপ্পা, যে আজ 3 দিন ধরে নিখোঁজ। একজন লোক একটা চেয়ারের ওপর বসে আছে। তার গোপজোড়া বিশাল, চোখ দুটো ভাটার মতো, বিল্লুর দিকে ফিরেই বসে আছে। দুজন লোক সামনে দাঁড়িয়ে আছে, আর একটা লোক দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার ভুরুর কাছে একটা মস্ত আঁচিল। বসে থাকা লোকটা বললে, কালুয়া, বাইরে দেখ ঠিকঠাক পাহারা আছে কিনা। কিচ্ছু ভাববেন না গয়াদিন বাবু, সব ঠিক আছে। কি জানি, পুলিশ যেভাবে পেছনে লেগেছে, ছোকরাটাকে এখানে আনার সময় সাবধানে এনেছিলি তো? জি হ্যাঁ। বাকিগুলোর কি খবর? তারা সবাই ঠিক আছে, কিন্তু আপনি কেবল একে আনতে বললেন কেন? ওকে পাটনায় রাখা নিরাপদ মনে করছি না। দরকার হলে পালেজা ঘাটের দিকে পালাবো। কিন্তু সোনপুর মেলার তো এখনো 12-13 দিন আছে। সে তোকে ভাবতে হবে না। এখন যা বলি শোন। গয়াদিনবাবু বলতে লাগলেন, এই লঞ্চের সঙ্গে বোট বাঁধা আছে। তুই আর সতীশ পাটনায় ফিরে যাবি। সেখানে বাকিগুলোকে দেখাশুনো করবি। পাহারার ব্যবস্থা ঠিক আছে তো? কড়া পাহারা আছে সেখানে। উপিন্দর আছে। নাগিন্দার মাঝিকে বলা আছে আমার, তোদের পৌঁছে দেবে। কাল কত তারিখ বলতো? হুজুর, কাল 20 তারিখ আছে। তবে কালই ছেলে দুটোকে এখানে আনবি, রাত্রির ঠিক 8টার সময়। বিল্লু লক্ষ্য করল কালোয়া নামে লোকটার চেহারায় বেশ একটা বৈশিষ্ট্য আছে। মাথার চুলগুলো খুব কোকড়া, মাথার চারপাশ ঘিরে ছড়িয়ে আছে, মনে হচ্ছে যেন একটা স্ট্র হ্যাট পড়েছে। বেশ বেটে, মাঝে মাঝে এদিক ওদিক হাঁটছে, বেশ খুঁড়িয়ে। কালোয়া তার ঝাঁকড়া চুলে নাড়া দিয়ে জিজ্ঞাসা করল, কিভাবে এখানে আসবো আমরা?
ঠিক 7:45টার সময় মাহেন্দ্র ঘাটে এসে হাঁক পারবি নাগিন্দার মাঝির নাম ধরে। সে তোদের এখানে পৌঁছে দেবে। ঠিক 7:45, ভুলিসনি যেন। যা জানবার বিল্লুর তা জানা হয়ে গেছে। এক মুহূর্ত দেরি করল না ও। এখন যত তাড়াতাড়ি পারে ও ফিরবে। মুশকিল হলো মতিটাকে নিয়ে। দুটো আংটায় পা রেখে ও কোনো রকমে দাঁড়িয়েছিল। মতি সমানে ওঠার চেষ্টা করছে, মাঝে মাঝে জিভ দিয়ে ওর পায়ের গোড়ালি চাটছে, জলে আওয়াজ করছে। আর একটু হলে ও ধরা পড়ে যেত। তাড়াতাড়ি করে আবার আংটা ধরে জলে নেমে পড়ল বিল্লু। বোধ হয় একটু আওয়াজ হয়ে গেল। যাগ্গে, বিল্লুর আর পেছনে ফেরার সময় নেই, ওকে ফিরতে হবে। ঘাটের উপর উঠে পড়ল বিল্লু। সর্বাঙ্গ দিয়ে ওর জল ঝরছে। মতিও উঠে এসে লম্বা জিভ বের করে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলো। গাছতলার কাছে এসে বিল্লুর বুকের ভেতরটা হিম হয়ে গেল। সামনেই একজন দাঁড়িয়ে আছে। মতি ঘেউ ঘেউ করে তেড়ে গেল। সঙ্গে সঙ্গে লোকটি বিল্লুর কাছে এগিয়ে এসে বললে, ভাই, তোমার কুকুর সামলাও তাড়াতাড়ি, নয়তো বিপদ আছে। আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করছি। তোমার পেছন পেছন একটা বোট আসছে, তুমি টের পাওনি, কিন্তু আমি এখান থেকে দেখতে পেয়েছি। কিন্তু আপনি জানলেন কি করে যে আমি এখানে আসব? একটু মুচকি হেসে লোকটি বললেন, সে কথা পরে শুনবে, এখন তাড়াতাড়ি রাস্তায় যাও। কাছেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, তোমাকে বাড়ি পৌঁছে দেবে। সেখানেই তোমার জামা আর জুতো জোড়া পেয়ে যাবে। যাওয়ার সময় তোমার কুকুরকে তুলে নিও, আমার বলা আছে। বিল্লু বুঝতেই পারল ওর কাকা পুলিশে খবর দিয়েছেন, আর ইনি হলেন পুলিশের লোক। তবু যাওয়ার সময় জিজ্ঞাসা করল, আপনি যাবেন না? না ভাই, আমার এখন অনেক কাজ। বিল্লু তার অভিজ্ঞতার কথা বলবে কিনা ইতস্তত করছে। ভদ্রলোক ওকে তাড়া দিয়ে বললেন, শিগগির পালাও, তোমার কথা পরে শুনব। ভিজে গায়ে বিল্লুর গা শিরশির করছে, বিশ্রী অবস্থা। বিল্লু রাস্তার কাছে এসেই দেখে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে। ওকে বিশেষ কিছুই বলতে হলো না, ওর জন্যই অপেক্ষা করছিল ভ্যানটা। একজন কনস্টেবল ড্রাইভারের পাশ থেকে নেমে এসে সর্বাঙ্গে ভেজা বিল্লু আর তার সঙ্গে কুকুর দেখে ওদের ভ্যানে তুলে নিল। ভ্যানটা চলতে আরম্ভ করলো। অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়ালেন পুলিশ ইন্সপেক্টর মিস্টার শ্রীবাস্তব। বিল্লুর কাকা অজয় দত্তের কাছে খবর পেয়ে তিনি নিজে বেরিয়ে পড়েছেন। মহেন্দ্র ঘাটের কাছে এসে বেশি খুঁজতে হয়নি তাকে। মস্ত অশ্বত্থ গাছটার কাছে আসতেই তিনি একজোড়া জুতো আর জামা দেখতে পেলেন। ভাগ্যিস বিল্লুর কাকা ওগুলো নিয়ে যায়নি। হয়তো ভেবেছিলেন বিল্লু ফিরে এসে ওগুলো পরবে। শহরের ছেলে চুরির ব্যাপারটা পুলিশকে বেশ ভাবিয়ে তুলেছে। মিস্টার মিত্রর 6 বছরের ছেলে বাপ্পা হারিয়ে যাবার পরে ওপর মহল থেকে অর্ডার আসায় সারা শহরে কড়া নজর রাখা হয়েছে। মাহেন্দ্র ঘাটেও লোক ছিল, সেখানে সন্দেহজনক কিছু ঘটলেই যেন খবর দেওয়া হয়। অর্জুন সিং এই কাজে বহাল ছিল। দুজন লোকের বস্তা বয়ে লঞ্চে তোলা, পেছন পেছন বিল্লুর সাঁতার কাটা, তার পেছনে মতির যাওয়া, সবটাই সে দেখেছিল। বিল্লুর কাকাকে কিন্তু কিছুই বলেনি সে। মিস্টার শ্রীবাস্তব মাহেন্দ্র ঘাটে আসতেই তাকে একে একে সব কথা খুলে বলল। মিস্টার শ্রীবাস্তব অর্জুন সিংয়ের হাতে জামা আর জুতো জোড়া দিয়ে বললেন, বিল্লুর জন্যে অন্তত যেন ঘণ্টাখানেক অপেক্ষা করে, নয়তো তারা যেন ভ্যান নিয়ে ফিরে যায়। মিস্টার শ্রীবাস্তব দেখলেন বোটটা এসে ঘাটে লাগলো। একে একে দুজন লোক বোট থেকে নেমে পড়ল। অপরজন বোটের মধ্যে বসে রইল। নিঃশব্দে তিনি লোক দুটিকে অনুসরণ করলেন। দত্ত পরিবারের সকলে গোল হয়ে টেবিলে খেতে বসেছে। সুনয়নী দেবী কচুরি ভাজছেন, বিল্লুর মা পরিবেশন করছেন। বিল্লুর বাবা অফিস থেকে ফিরে এসে সব শুনে বিল্লুকে খুব বকাঝকা করেছেন। তাতে অবশ্য ওর কিছু হয়নি, তবে মনে তার কিন্তু অশান্তি লেগে আছে। ওর অ্যাডভেঞ্চারের কথা অন্য কাউকে বলেনি। ও ঠিক করেছে কাকা আর পুলিশ ছাড়া অন্য কাউকে বলবে না। সকলকে বললে বেশি জানাজানি হয়ে যাবে। কাকাকে কখন একলা পাবে সেই কথাই ভাবছে। অনেকটা সাঁতার কেটেছে ঝোঁকের মাথায়। গাটা শিরশির করছে, মাথাটাও যেন একটু ধরেছে।
জ্বর আসবে না তো? দিদা সারাদিন ধরে আজ খেটে কচুরি, আলুর দম, টমেটোর চাটনি আর মোহনপুরি তৈরি করেছেন। বিল্লু কিছুই খেতে পারল না। ও দেখছে মিমি চেটে পুটে খেয়ে নিচ্ছে। অন্যদিন হলে ও কচুরি আর মোহনপুরির সাইজ নিয়ে মিমির সঙ্গে ঝগড়া করত, দিদাকে চটাতো। কিন্তু আজ ওর কিছুই ভালো লাগছে না। ওর কাকা ঠিক ওকে লক্ষ্য করেছেন। তারও মনে সন্দেহ, বিল্লু নিশ্চয়ই শুধুই সাঁতার কাটতে জলে নামেনি। এই কার্তিক মাসে সন্ধ্যার সময় যে জলে নামতে নেই, সেটা বিল্লুকে নিশ্চয়ই নতুন করে শেখাতে হবে না। চুপচাপ খেয়ে নিলেন তিনি। এতক্ষণে বিল্লু সময় পেল। খাওয়া শেষে ও রোজই খানিকক্ষণ কাকার ঘরে যায়, সুতরাং আজকে তার অসুবিধা হলো না। অজয় দত্ত ততক্ষণে ঘরে গিয়ে একটা বই নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফেলেছেন। হাতলের ওপর অ্যাশট্রে। বিল্লু ঘরে ঢুকে কাকার খাটে গড়িয়ে পড়ল। কাকা, একটা দারুণ খবর আছে। বলে ফেল। বইটা কোলের ওপর উপুর করে রেখে দিলেন অজয় দত্ত। বিল্লু বিছানা থেকে উঠে দরজাটা ভিজিয়ে দিয়ে এলো। কাকার খুব কাছে একটা মোড়া টেনে বসে খুব নিচু গলায় বললে, জানো কাকা, আজ বাপ্পাকে দেখলুম। ওর চোখে মুখে উত্তেজনা। কাকে দেখলে? সোজা হয়ে বসলেন বিল্লুর কাকা। সিগারেটটাকে অ্যাশট্রের উপর রেখে বললেন, কাকে দেখেছিস? চুনচুনের ভাই বাপ্পাকে। মিমির ক্লাসের বন্ধু চুনচুন এ বাড়িতে খুবই পরিচিত। ওর ভাইকে নিয়ে একাধিকবার এ বাড়িতে এসেছে। অজয় দত্ত কতদিন নিজের গাড়িতে ওদের পৌঁছে দিয়েছেন। বাপ্পার নিখোঁজ হওয়ার খবরটা তিনি শুনেছেন এবং খোঁজাখুঁজির ব্যাপারে যথাসাধ্য করেছেন, কিন্তু বাপ্পাকে কোথাও পাওয়া যায়নি। কোথায় দেখলি? নিয়ে এলি না কেন? একটি একটি করে সমস্ত ঘটনা বিল্লু খুলে কাকাকে বলল। আমি ওকে আনতে গেলে আমাকেই ওরা আটকে ফেলতো আর আসতে দিত না। তবে আমার মনে হলো সোনপুরের মেলায় ওকে বোধহয় বিক্রির ব্যবস্থা হচ্ছে। তার আগেই আমরা পুলিশে খবর দেব। পরামর্শ করে বিল্লুর কাকা ঠিক করলেন পরদিন ভোরবেলায় বাজারে যাবার সময় তিনি বিল্লুকে নিয়ে পুলিশ স্টেশনে যাবেন। যা বলবার অবশ্যই বিল্লুই বলবে। ইন্সপেক্টর শ্রীবাস্তব যাদের পিছু নিয়েছেন সেই লোক দুটো হলো বিল্লুর দেখা ঝাঁকড়া চুলওয়ালা খোড়া লোকটা আর বড় আঁচিলওয়ালা লোকটা। কোন সাইকেল রিক্সা নিল না লোক দুটো, হেঁটেই চলতে লাগলো। মহেন্দ্রঘাটের কম্পাউন্ডের বাইরে এসেও কোনো রিক্সা নিল না। ওরা কনভেন্টের পাশ দিয়ে চলতে লাগলো। প্রায় 15 মিনিট হাঁটার পর অশোক রাজপথ দিয়ে হাঁটতে হাঁটতে ভয় হলো, তবে কি পাটনা সিটির দিকে যাচ্ছে? তাহলে তো ভারী মুশকিল। সে তো অনেকটা পথ। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। তিনি হাল ছাড়বেন না। একটা খাবারের দোকানের কাছে দাঁড়িয়ে লোকগুলো কী সব কেনাকাটা করলো। আবার চলতে লাগলো। লোকগুলো বাঁদিকে বাঁক নিল, শ্রীবাস্তবও বাঁক নিলেন। এদিকে রাস্তাটা অপেক্ষাকৃত নির্জন। এতক্ষণ হাসপাতাল, কলেজ, বাজারের ভেতর দিয়ে অনুসরণ করছিলেন, কোনো অসুবিধা হচ্ছিল না। দোকানপাট ছাড়িয়ে গিয়েই ঝামেলা হলো। গা ঢাকা দেবার মতন লোকজন, বাজারহাট কিছুই নেই। সাধ্যমতো দূরত্ব বজায় রেখে তিনি এগোলেন। লোকগুলো যদি সন্দেহবশত একবারও পেছন ফেরে তাহলে তাকে দেখতে পাবে, কিন্তু নিশ্চিন্ত মনে ওরা হাঁটছে। একটা আমবাগানের ভেতর লোকগুলো ঢুকে গেল। বাড়ির ভেতরটা অন্ধকার। বাগানে ঢুকবেন কি না শ্রীবাস্তব যখন ইতস্তত করছেন, দেখতে পেলেন দোতলার একটা ঘরে ইলেকট্রিক আলো জ্বলে উঠল। ঘরটার কাছাকাছি একটা গাছে চড়ে বসলেন। এখান থেকে ঘরের ভেতরটা স্পষ্ট দেখতে পেলেন। দেখলেন দুটো ছেলের হাত পা মুখ বাঁধা মেঝেতে পড়ে আছে। একটা ছেলের মুখের বাঁধন খুলে দিতেই ছেলেটা কোকিয়ে কেঁদে উঠল। ঝাঁকড়া চুলো লোকটা ধমক দিয়ে বলে উঠল, ফির চিল্লাओगे तो तेरा मुंह बांध देंगे, याद रखोगे। चिल्लाने से इधर कोई आने वाला नहीं है। ধমকের চোটে ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে চুপ করে গেল। একটু পরে লোকটা একটা পাত্রে কয়েকটা চাপাটি আর একটু তরকারি আনলো আর লোটায় করে জল। জোরে হাঁক দিয়ে লোকটা বললে, সতীশ, বাইরে থেকে শিকল তুলে দে। ছেলেটার হাতের বাঁধন
খুলে দিয়ে বললে, নে খা। সবটা খাসনি যেন, অর্ধেকটা খাবি, অর্ধেকটা ও খাবে। শ্রীবাস্তব ভাবলেন লোকটা ধুরন্ধর বটে। দুটো ছেলের বাঁধন একসঙ্গে খুলে দিলে পাছে আক্রমণ করে, তাই এই ব্যবস্থা। এক এক করে বাঁধন খুলে খাওয়াবে। আধ ঘন্টার মধ্যে খাইয়ে লোকটা ছেলে দুটোর হাত আর মুখ বেঁধে দিয়ে দরজায় ধাক্কা মারল। ওপাশ থেকে বোধহয় সতীশ দরজা খুলে দিল। আলো নিভিয়ে লোকটা বেরিয়ে গেল। দরজা আবার বন্ধ হবার শব্দ হলো। শ্রীবাস্তব ইলেকট্রনিক ঘড়ির বোতাম টিপে আলো জেলে দেখলেন 9:35। আরও মিনিট পাঁচেক অপেক্ষা করলেন লোকগুলো আবার বেরোয় কিনা দেখার জন্য। লোকগুলো বেরোল না। আকাশের দিকে তাকিয়ে দেখলেন শুধুই তারার আলো। কৃষ্ণপক্ষ চলছে। বিল্লু, উঠে পড়, বাজারে যাব। কাকার ডাকাডাকিতে বিল্লুর ঘুম ভেঙে গেল। ডাকাডাকি শুনে সুনয়নী দেবী ছেলের উপর রেগে গেলেন। তোর আক্কেলটা কি শুনি? এই কাক কোকিল ডাকা ভোরে ছেলেটাকে না তুললেই নয়। হলোটা কি? কাল সন্ধেবেলায় একটু সাঁতার কেটেছে, এই তো। ঠিক আছে, নাতিকে তুমি তুলোর বাক্সে রেখে দাও, আর ছেলেকে সাত সকালে বাজারে পাঠাও। দেখো, আমিও দেরি করে ফিরব। ছেলের কথার ধরনে সুনয়নী দেবী জ্বলে উঠলেন। বললেন, আবার ভাইপোর সঙ্গে রেশারেশি হচ্ছে? লজ্জাও করে না? বাজারের বাস্কেট আর মাছের থলে দুম করে নামিয়ে রেখে তিনি রাগ করে চলে গেলেন। সুমিত্রা এসে বাজারের ফর্দ দিয়ে গেলেন। বিল্লুর শরীর ম্যাজম্যাজ করছে। রাতে বোধহয় একটু জ্বরের মতন হয়েছিল। গলা জ্বালা করছে। কিন্তু বাপ্পার কথা মনে হতে ও ধর্মর করে উঠে পড়ল। মুখে হাতে জল দিয়ে ও চটপট একতলায় চলে এলো। ততক্ষণে ওর কাকা গ্যারেজ থেকে গাড়ি বার করে ফেলেছেন। মতি লেজ নাড়তে নাড়তে গাড়ির কাছে দাঁড়ালো। বিল্লু হাত নেড়ে বললে, আজ আর তোকে নিচ্ছি না, কাল আরেকটু হলে কাচিয়ে দিচ্ছিলি। মতি কিন্তু নাছরবান্দা, দুটো পা গাড়িতে তুলে দাঁড়িয়ে রইল। অজয় দত্ত বললেন, তুলে নে ওকে। কনভেন্টের পাশে পীরবহর থানায় এসে মতিকে গাড়িতে বসিয়ে রেখে কাকা ভাইপো নেমে পড়ল। ভারপ্রাপ্ত অফিসার মিস্টার সহায় বিল্লুকে দেখে একমুখ হেসে হাত বাড়িয়ে দিলেন। অজয় দত্তকে নমস্কার করে বসতে বললেন। মিস্টার সহায় বললেন, একটু সবুর করুন, এখনই মিস্টার শ্রীবাস্তবকে ডেকে পাঠাচ্ছি। বেল বাজালেন তিনি। একজন কনস্টেবল এসে স্যালুট করে দাঁড়ালো। তিনি বললেন, ইন্সপেক্টর সাহেবকে সেলাম দো। হাসি মুখে তিনি বিল্লুকে বললেন, বলো এবার তোমার খবর। জেটিতে বস্তা বয়ে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে সাঁতার কেটে লঞ্চে যাওয়া এবং লঞ্চের ভেতর যা যা দেখেছে আর শুনেছে তার বিবৃতি খুঁটিয়ে দিল বিল্লু। কথা বলতে বলতে মিস্টার শ্রীবাস্তব এসে পড়লেন। তিনি বিল্লুর কথা ডায়েরিতে লিখে ফেললেন। মিস্টার সহায় বললেন, আমি কাল ওর ফিরে আসার খবর পেয়েছি মিস্টার দত্ত, কিন্তু এতটা দুঃসাহসিকতা আমি আশা করতে পারিনি আপনার ভাইপোর কাছ থেকে। বিল্লুকে বললেন, যাই হোক, তোমার কথা মতো আমরা আজ রাত্রির 8টার মধ্যে লঞ্চের কাছে যাব। বিল্লু উসখুস করতে লাগলো। মিস্টার সহায় বললেন, কিছু বলবে কি? স্যার, আমি যাব আপনাদের সঙ্গে। সে কি, তুমি ওইটুকু ছেলে এই বিপদের মুখে কেন যাবে? অজয় দত্ত বললেন, তোমার দিদা আমাকে আর আস্ত রাখবে না, চলো এবার আমরা ফিরব। একদল ছেলেধরাকে ধরার এত বড় সুযোগ পেয়েও ছাড়তে হলো ভেবে বিল্লুর মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ একলা বসে বসে মতিও নিরানন্দ ছিল। ওদের ফিরতে দেখে ল্যাচটা নাড়তে লাগলো। অজয় দত্ত বাজারের দিকে চললেন। সারাক্ষণ রাস্তায় বিল্লু একটাও কথা বলল না। বাজার সেরে বিল্লুর কাকা অজয় রাজপথ ধরে গাড়ি চালাচ্ছিলেন। আরে সাব্বাস, বিল্লু চেঁচিয়ে উঠল, সেই লোকটা। কোন লোকটা? কে? কার কথা বলছিস? কালুয়া, কালুয়া, যাকে আমি লঞ্চে দেখেছি। কোথায় সে? দেখতে পাচ্ছ না ওই ঝাঁকড়া চুলো বেটে লোকটাকে? ঠিক বলছিস তুই? আমি 100% ঠিক বলছি কাকা, লক্ষ্মীটি, লোকটাকে ধরতে হবে। বিল্লু খুবই উত্তেজিত। মতি একবার বিল্লুর মুখের দিকে আর একবার অজয় দত্তের মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করল। কাকা ভাইপো একটু পরামর্শ করে নিল। কালোয়ার হাতে একটা বাস্কেট, বোধহয় খাবার দাবার কিনতে বেরিয়েছিল। কালুয়ার পেছন পেছন
খুব আস্তে গাড়ি ড্রাইভ করে চলতে লাগলেন অজয় দত্ত। একবার করে থামেন, একবার করে চলেন। এইভাবে তারা বাগানবাড়ির কাছে এসে পড়লেন। কালুয়া গেট খুলতে যাবে এমন সময় গাড়ি হুড়মুড় করে এসেই ঘ্যাচ করে থেমে গেল। কালুয়া পেছন ফিরে দেখল ব্যাপারটা কি। বিল্লু মুখের ভাবে দেখালো যেন ভারী মুশকিল হয়েছে। অজয় দত্ত ভান করতে লাগলেন যেন গাড়ির কোথায় কি বিগড়েছে। বিল্লুর ডাকে কালুয়া পেছন ফিরল। ততক্ষণে বিল্লুরা গাড়ি থেকে নেমে পড়েছে। অজয় দত্ত হাতছানি দিয়ে ডাকলেন। তার নির্দেশে মতি ফুটবোর্ডে নেমে শুয়ে পড়েছে। কালুয়া কাছে এলে বিল্লু বলল, ভাইয়া जरा सा गाड़ी ठेलना होगा, बख्शिश मिलेगा। রাজি হয়ে কালুয়া বাস্কেটটা বিল্লুর হাতে দিয়ে গাড়ির পেছনে গিয়ে ঠেলতে লাগলো। বিল্লুও বাস্কেটটাকে গাড়ির সিটে রেখে হাত লাগালো ওর সঙ্গে। অজয় দত্ত গাড়িতে বসে স্টিয়ারিং ঘোরাতে লাগলেন। হেইয়ো মারি, হেইয়ো মারি। না, গাড়ি আর স্টার্ট নিতে চায় না। অনেক দূর চলে গেল ওরা। কালুয়া আর এগোতে চাইল না। অজয় দত্ত এবার বোধহয় স্টার্ট দেবে। নিরুপায় কালুয়া আবার ঠেলতে লাগলো। গাড়ি স্টার্ট নিল। আনন্দের চোটে বিল্লু চেঁচিয়ে উঠল, আরে সাব্বাস। তারপর দু হাত তুলে ধেই ধেই করে বলল, চলেছে চলেছে, গাড়ি চলেছে। অজয় দত্ত কালুয়াকে বললেন, তুমি গাড়িতে উঠে পড়ো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। বিল্লু পেছনের দরজাটা খুলে দিতেই কালুয়া গাড়িতে উঠে বসল। বিল্লু ওর পাশে বসে দুপাশের দরজা দুটো লক করে দিল। এবার গাড়ি স্পিডে চলতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাগে কালুয়া চেঁচিয়ে উঠল। কেউ কোনো সাড়া দিল না। কালুয়া বুঝতে পেরেছে ওর বিপদ ঘনিয়ে এসেছে। ও দরজা খোলার চেষ্টা করল। বিল্লু ডাকলো, মতি আমার কাছে বসবি, আয়। আস্তে আস্তে মতির দেহটা সিটের উপর উঠল। তারপর সামনের পা দুটো পেছনের সিটে এগিয়ে দিয়ে লাফ মেরে গিয়ে চুপচাপ বসে রইল। দেশি কুকুর হলেও বাড়ির খাওয়া দাওয়া পেয়ে আর যত্ন পেয়ে চেহারাটা ভালোই বাগিয়েছে মতি। গায়ের কোট মসৃণ হালকা বাদামি রঙের, দেখলে ভয় লাগে। কালুয়া আড়ষ্ট হয়ে বসে রইল, কাঁদতেও সাহস করল না বেচারা। যখন ওরা সোজা পীরবহর থানায় পৌঁছালো তখন বাইরে সাইরেন 9টা বাজার সংকেত জানাচ্ছে। মতির ভয়ে কালুয়া পালাবার চেষ্টা না করে বিল্লুদের সঙ্গে অফিসে ঢুকলো। মিস্টার সহায় আর ইন্সপেক্টর শ্রীবাস্তব দুজনেই ছিলেন। মিস্টার শ্রীবাস্তব কালুয়াকে দেখে চমকে উঠলেন। একেই তো কাল রাত্রে দেখেছেন তিনি। মিস্টার সহায়কে তিনি নিচু গলায় ইংরাজিতে কী সব বললেন। বিল্লু শুনতে পেল না। কালুয়া মিস্টার শ্রীবাস্তবের পায়ের কাছে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। হুজুর, আমি কি করেছি জানি না, এরা আমাকে শুধু শুধু ধরে এনেছে। মিস্টার সহায় একটু মুখ টিপে হাসলেন, বললেন, ঠিক আছে, তুমি এখন এখানে থাকো। কিছু যখন করনি তখন তোমার কোনো ভয় নেই। হুজুর, বাড়িতে ভাববে। সে ভাবনা আমার। তোমার বাড়িতে খবর দেওয়ার ভার আমি নিলাম। কালুয়ার বুক কেঁপে উঠল। মিস্টার সহায়ের ইঙ্গিতে কালুয়াকে লক আপে রাখা হলো। ইতিমধ্যে অজয় দত্ত মিস্টার সহায়ের অনুমতি নিয়ে বাড়িতে খবর দিয়ে দিয়েছেন যে তারা আধ ঘন্টার মধ্যেই পৌঁছাবেন। মিস্টার সহায় বললেন, আমাদের এখনই বেরোতে হবে। একটা লোক ধরা পড়েছে বটে, তবে আরও লোক আছে। ইন্সপেক্টর শ্রীবাস্তব বললেন, দেরি করলে মনে হয় লোকগুলোকে ধরাই যাবে না। মাঝখান থেকে ছেলেগুলোকেও উদ্ধার করা যাবে না। তাছাড়া লঞ্চের কথাটা ভাবুন একবার, সেখানেও হয়তো দেখা যাবে সব ফাঁকা। মিস্টার সহায় বললেন, না, তা হবে না। মিস্টার দত্তর ভাইপোর কথা যদি ধরা যায় তাহলে আজ রাত্রির 7:45টার ভেতর লঞ্চ আসবে। তার আগে এখানকার কেউ ওখানে খবর দিতে পারবে না। যাই হোক, আমি ব্যবস্থা করছি। আমার মনে হয় পালের গোদাকে ওখানেই পাবো। তবে আগে এই লোকটাকে একটু দলাইমালাই করতে হবে। কালুয়া যখন বাগানের ফটক খুলছে সতীশ দোতলার খড়খড়ির ফাঁক দিয়ে দেখতে পেয়েছিল। তারপর দেখল কালুয়া গাড়ি ঠেলতে ঠেলতে এগিয়ে গেল। ভাবল এখনই ফিরবে। ঘণ্টাখানেক কাটার পর হুঁশ হলো কালুয়া ফিরছে না। ভাবল নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়ে গেছে, এখনই ফিরবে। খিদে পেতে লাগলো। কালুয়া ফিরবে, তবে ওরা খেতে পাবে। দুশ্চিন্তায় পড়ল সতীশ। ওর মনে হচ্ছে
কালোয়ার নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে, আর কালোয়ার বিপদ মানে ওদের সবার বিপদ। তাহলে ও এখন কি করবে? পেছনের দরজা দিয়ে সতীশ বেরিয়ে পড়ল সাইকেল রিক্সাওয়ালা উপিনের খোঁজে। রিক্সা স্ট্যান্ডে আসতেই দেখতে পেল পরিশ্রান্ত উপিন আসছে রিক্সা চালিয়ে। উপিন ভেবেছিল আহারটা এবার সেরে নেবে। সদ্য একজন সওয়ারিকে নামিয়ে স্ট্যান্ডের দিকে এগিয়ে সতীশকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। খবর কি ভাইয়া? সতীশের গম্ভীর মুখ দেখে আশ্চর্য হলো সে। বললে, কি হলো? বাদ বেমালুম বন্ধ হয়ে গেল নাকি? সতীশ যা বললে তার মর্মার্থ হলো, কালুয়া বেলা প্রায় 7টা থেকে ফেরেনি। এখন বেলা প্রায় 10টা বাজতে চলল, তার পাত্তা নেই। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। মুশকিল হলো ছেলে দুটোকে নিয়ে। যদি কালুয়া পুলিশের হাতে পড়ে থাকে, যদি পুলিশ ওই বাড়িতে আসে, তখন ওর আর পালাবার উপায় থাকবে না। সুতরাং ছেলে দুটোকে নিয়ে এখনই ও অন্য ডেরায় চলে যেতে চায়। উপিন বললে, আমি এখন পারবো না। এই দিনের বেলায় চারিদিকে লোক গিজগিজ করছে, ধরা পড়ে যাব। সতীশ কাকতি মিনতি করতে লাগলো। তারপর বললে, যদি এখন বাচ্চা দুটোকে না নিয়ে যাই, পুলিশ এসে তো নিয়ে যাবেই, তখন গয়াদিন সর্দার তোমাকে আমাকে দুজনকে নিয়েই টানাটানি করবে। এখন কি করব তুই ঠিক কর। উপিন দেখল মহা মুশকিল। মাথা চুলকে বললে, এখন প্রায় 10টা বাজছে, পুলিশ এখনও আসেনি। তার মানে এখনও কিছুই টের পায়নি তারা। আরও ঘণ্টাখানেক পরে রাস্তা একটু খালি হবে, তখন আমি নিয়ে আসব। সতীশ কিছুতেই রাজি হলো না। ও খুব জেদ ধরল। অগত্যা উপিনকে সতীশের কথায় রাজি হতে হলো। বললে, তুই যা, আমি এখনই আসছি। সতীশ বললে, মনে রাখিস, পেছনের দরজায় আসতে হবে, আমি ব্যবস্থা করে রাখব। সতীশের মন বলছে বিপদ এলো বলে। বাগান বাড়িতে ফিরে ও তাড়াতাড়ি করে বাচ্চা দুটোকে থলিতে পুরল। নিজের খাওয়ার কথা ও ভুলে গেল। একতলার বস্তা দুটোকে একেবারে দরজার কাছে এনে রাখল। মাঝে মাঝে উপরে ছুটে যাচ্ছে, কোনো অবাঞ্ছিত লোক ঢুকছে কিনা জানবার জন্য। মিনিট 15 পরে উপিনের সাইকেল রিক্সার ঘণ্টির আওয়াজ শুনতে পেল সতীশ। একটু দরজা ফাঁক করে দেখল উপিনই বটে। বস্তা দুটোকে ধরাধরি করে ওরা দুজনে রিক্সায় তুলে ফেলল। সতীশ উঠে বসে বস্তার উপর ওর গামছাটা পেতে দিল। উপিন রিক্সা চালালো। খানিকটা এগোবার পর উপিন চেঁচালো, হুঁশিয়ার সতীশ, সামনে দেখ। সতীশ দেখল ওদের সামনে একটা পুলিশ ভ্যান জমদূতের মতো ওদের দিকেই এগোচ্ছে। উপিন চট করে বাঁদিকের রাস্তায় রিক্সা ঘুরিয়ে দিল। ভ্যানটা সম্ভবত বাগানবাড়ির দিকেই যাচ্ছে। উপিন গান্ধী ময়দানের দিকে এগিয়ে চলল। বাগানবাড়িতে পুলিশ বাহিনী এসে দেখে দরজায় তালা ঝুলছে। ইন্সপেক্টর শ্রীবাস্তবের মনে হলো গতকাল রাত্রে যখন এসেছিলেন তখন তো দেখেছিলেন ভেতরে কালোয়া ছাড়া আরও লোক আছে। তবে সকলেই কি পালালো? তালা ধরে নাড়ানাড়ি করে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তালা ভেঙে ঢুকলেন। নিশ্চুপ বাড়ি। একতলাটা ভালো করে অনুসন্ধান করে দোতলায় উঠলেন ইন্সপেক্টর সাহেব, সঙ্গে 4 জন কনস্টেবল। বাড়ির চারদিক 5 জন ঘিরে আছে। দোতলার ঘরে এসে দেখলেন পাখি পালিয়েছে। মনক্ষুণ্ণ হয়ে মিস্টার শ্রীবাস্তব ফিরে এলেন। মিস্টার সহায় বললেন, কালুয়ার ধরা পড়ার ব্যাপার জানাজানি হয়ে গেছে, সকলে পালিয়েছে। যাই হোক, ঘাটের কাছে পাহারা জোরদার করতে হবে, কেননা আজই ওই ছেলে দুটোকে পাচার করা হবে। বাড়ি ফিরেই বিল্লু আবার শুয়ে পড়েছে। ভাগ্যি আজ রবিবার, নয়তো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। সুমিত্রা দুধ গরম করে মিমির হাত দিয়ে পাঠিয়ে দিলেন। বিল্লুদা, তোর দুধ। বিল্লু উঠে বসল। মিমি সাহস করে বললে, কোথায় গিয়েছিলি রে কাল বিল্লুদা? থানায় গিয়েছিলাম তোর নামে ডায়েরি করতে। বল না বাবা। দেখলি তো পুলিশের গাড়িতে বাড়ি এলুম, চেঁচিয়ে উঠল বিল্লু। অত চেঁচাচ্ছিস কেন? বাড়ি শুদ্ধ লোককে ভাবিয়ে আবার রাগ দেখানো হচ্ছে। বলতে হবে না, যা। বললেও আমি শুনব না। রাগ করে মিমি বেরিয়ে গেল। দুপুরে বিল্লু মাংসের ঝোল আর গরম গরম রুটি খেয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ খানিকটা করে উঠে পড়ল। ওর শরীরটা বেশ ঝরঝরে লাগছে। শরীর খারাপ ভাবটা একেবারেই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল বেলা 3টে।
কাকার বাইনোকুলারটা হাতে নিয়ে ও ছাদে গেল। ব্যাংক রোডে ওদের বাড়ির ছাদ থেকে গোলঘরের দিকে দেখতে ওর খুব ভালো লাগে। গোলঘর ওকে সবসময় আকর্ষণ করে। ওর বাবা সুজয় দত্ত কতদিন ওকে গোলঘরের গল্প করেছেন। ব্রিটিশরা নাকি ওর মধ্যে খাবার সঞ্চয় করেছিল, কোনো দুর্ভিক্ষ লাগলে যাতে অসুবিধাতে না পড়ে। কিন্তু এমনই দুর্ভাগ্য, দরজাটা নাকি কীরকম উল্টো বসানোর ফলে খোলা যায়নি। সেন্ট জেভিয়ার্স স্কুলের ঠিক পেছনেই পড়ে। স্কুলের মাঠ থেকে ও কতদিন তাকিয়ে দেখেছে, কতবার বন্ধুদের সঙ্গে গুনে গুনে 144টা সিঁড়ি পার হয়ে গোলঘরের ছাদে উঠেছে। বাইনোকুলারটা ঠিক মতন ঘুরিয়ে গোলঘরের মাথার দিকে তাকাতেই দেখে একজন নিম্নশ্রেণীর লোক দাঁড়িয়ে আছে। বিল্লুর চোখের পাতা পড়ছে না। এ তো সেই ছেলে ধরার দলের একজন। আরে সাব্বাস, যত লোক কি ওরই চোখে পড়েছে। ওই তো ভুরুর নিচে কালো আঁচিলটা স্পষ্ট দেখতে পাচ্ছে। সন্দেহ হলো বিল্লুর, ওর নিজের কি মাথা খারাপ হয়ে গেছে? পৃথিবীময় কি ও আজ ছেলে ধরা দেখতে পাচ্ছে? হড়বড় করে নিচে নেমে এলো বিল্লু। কাকার ঘরে বাইনোকুলারটা টেবিলের উপর রেখে তাড়াহুড়ো করে একতলায় নেমে গেল। সিঁড়ির তলা থেকে সাইকেলটা যতদূর সম্ভব আওয়াজ না করে বার করে ফেলল। তারপর দরজাটা খুলে সাইকেল বার করে বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দিল। বাগান পেরিয়ে গেট খুলে বিল্লু সাইকেলে চেপে বসল। গেটটা খোলা রইল। থাকবে, ওকে দেখতে হচ্ছে লোকটা কে। সাইকেলটা দুবার মোড় ঘোরাতেই গোলঘর এসে পড়ল, কিন্তু না, কেউ নেই। লোকটা কোথায় যেতে পারে এইটুকু সময়ের মধ্যে? কম্পাউন্ডের ভেতর এদিক ওদিক ঘুরে বিল্লু কাউকে দেখতে পেল না। গোলঘরটা বার দুয়েক চক্কর কেটে মনক্ষুণ্ণ হয়ে ফিরে গেল বাড়িতে। ওকে দেখেই সুনয়নী দেবী ঝাঁঝের সঙ্গে বললেন, আবার বেরিয়েছিলি তুই? দিদার সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডা না করে লাফ দিয়ে কাকার ঘরে চলে গেল। আবার কোথায় গিয়েছিলি বলতো? কাকা, আরও একটা ছেলে ধরাকে দেখেছি, ফিসফিসিয়ে বিল্লু বললে। গোলঘরের মাথার উপর লোকটা দাঁড়িয়েছিল। মিস্টার সহায় ফোন করেছিলেন। কেন? কাকার পাশে খাটের উপর বিল্লু বসল। বাগান বাড়িতে কেউ নেই। তাহলে? সে পুলিশ জানে, আমরা আর কি করতে পারি? কাকার নিস্পৃহ ভাব দেখে বিল্লু মনে মনে আহত হলো। বিল্লু জানে ও ছোট ছেলে, পুলিশ ওকে পাত্তা দেবে না, হয়তো কাকার কথা শুনতে পারে। বিল্লু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। প্রচণ্ড অভিমান হলো ওর কাকার উপর। মায়ের কাছে গিয়ে গোটা চারেক বিস্কুট আর 1 কাপ গরম দুধ খেয়ে নিল। একটা গল্পের বই নিয়ে চেয়ার টেনে বারান্দায় বসল। এমন সময় ওর ক্লাসের বন্ধু রণধীর পাণ্ডে এসে ওকে ডাকলো নিচে থেকে। হাঁপ ছেড়ে বাঁচল বিল্লু। বই রেখে ওর নিচে নেমে এলো। কদমকুয়ার দিকে আমাকে একবার যেতে হবে, রণধীর বললে। আমার সঙ্গে যাবি? চল। যেতে যেতে বিল্লু বললে, তোর কি কদমদুয়ার খুব দরকার? এখনই যেতে হবে? ঠিক তা নয়, আমার ম্যাথমেটিক্সের হোমওয়ার্ক কপিটা সূর্যলালের কাছে আছে, সেটা আনতে যাচ্ছি। কেন, তোর অন্য কোনো কাজ আছে? দরকার আছে, কিন্তু তোর খাতাটা পরে আনলে চলবে? চলবে। এখন বল, তোর কি কাজ? তোদের বাড়িতে যাব এখন। তারপর? তারপর বাড়িতে গিয়ে বলবো। আগে কথা দে, একটা কাজে আমাকে সাহায্য করবি। বাজে কথা রেখে বাড়ি গিয়ে কি করতে হবে তাই বল। কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বোধ হয়। মাহেন্দ্রঘাট ঘুটঘুটে অন্ধকার। জেটির কাছে কয়েকটা নৌকা বাঁধা আছে। নাগিন্দার চাচা আছো? কে রে? আমি কালুয়া চাচার ভাতিজা আছি। কি খবর? লণ্ঠনটা হাতে নিয়ে নাগিন্দার ছাউনির বাইরে এসে দাঁড়ালো। মৃদু আলোয় নিরীক্ষণ করে দেখল 12-13 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। খবর আছে চাচা, বল। একটু সন্দিগ্ধ হলো নাগিন্দর মাঝি। কালুয়ার কোনো ভাইপো আছে সে তো জানে না। আজ আর একটু পরেই কালুয়ার আসার কথা সাইকেল রিক্সা করে। ঠিক আছে, দুটো বস্তায় ছেলে দুটোকে পুড়ে উপিনের সাইকেল রিক্সায় তুলে সতীশকে সঙ্গে নিয়ে আসবে। কিন্তু তার আগেই এলো কালুয়ার ভাইপো। কালুয়ার ভাইপো যদি নাই হবে, তবে নাগিন্দারের নাম জানবে কি করে? মন থেকে সন্দেহ ঝেড়ে ফেলে দিল। আগে আমায় নাওয়ে ওঠাও, ডর লাগছে। চারদিকে তাকালো ছেলেটা ভয়ে ভয়ে। সে তো ঠিক কথা,
ভাবল নাগিন্দার। একটা তক্তা ফেলে দিল। তক্তা বেয়ে ছেলেটা তরতর করে নৌকায় উঠে এলো। বললে, চাচা, আমাকে এক্ষুনি গয়াদিন বাবুর কাছে নিয়ে চলো, খবর আছে ভারী। কালোয়ারা যে এখনই আসবে? চাচার কাছ থেকেই তো আসছি, চাচা এখন আসতে পারবে না। অধীর হয়ে ছেলেটা নাগিন্দারকে তাড়া মারতে লাগলো। অগত্যা নাগিন্দার নৌকা খুলে দিল। গঙ্গার বুকে লঞ্চটা কৃষ্ণপক্ষের কালো অন্ধকারের ভেতর মিশে আছে। ছেলেটার যেন আর তর সইছে না। মাঝিকে তাড়া দিল। তোর নাম কি আছে বেটা? আমি রঘুয়া আছি। কি হয়েছে রে কালুয়া ভাইয়ের? কাউকে বলা মানা আছে, আমি গয়াদিন বাবুকেই শুধু বলবো। কিন্তু তুমি দেরি করছো কেন চাচা? তাড়াতাড়ি চলো। লঞ্চের কাছে এসে মাঝি চেঁচালো, হুঁশিয়ার, আমি নাগিন্দার মাঝি। লঞ্চের ওপর থেকে শব্দ এলো, এর মধ্যে সবাই এসে গেলি? আমরা তো সবেমাত্র এসে পৌঁছেছি। কালুয়া ভাই আসেনি, লেকিন খবর আছে। লঞ্চের গায়ে নৌকো বাঁধল মাঝি। লঞ্চ থেকে সিঁড়ি লাগানো হলো। রঘুয়া নাগিন্দারকে বললে ও না ফেরা পর্যন্ত যেন অপেক্ষা করে। লঞ্চে উঠে পড়ল রঘুয়া। লঞ্চে এসে রঘুয়া চারদিকে তাকিয়ে বললে, গয়াদিনবাবু কে আছেন? একজন লোক রঘুয়াকে গয়াদিনবাবুর কাছে নিয়ে গেল। কি খবর মহাদেও? কালুয়ার ভাতিজা এসেছে, সমাচার আছে। মহাদেও গয়াদিনবাবুর সামনে রঘুয়াকে নিয়ে গেল। আপাদমস্তক রঘুয়াকে দু তিনবার দেখে গয়াদিনবাবু বললে, তুই কে? আমি রঘুয়া, কালুয়া চাচার ভাতিজা। কালুয়া কোথায়? ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। সন্দিগ্ধভাবে গয়াদিনবাবু রঘুয়াকে দেখতে লাগলো। তার গোপজোড়া আর ভাটার মতন চোখের দিকে রঘুয়াও তাকিয়ে রইল বোকার মতো। গয়াদিনবাবু বললে, তুই কি করে জানতে পারলি? রঘুয়া যা বলল তা হলো, রঘুয়ার বাড়ি গোলঘরের কাছে। দুপুরবেলায় সতীশ দুটো লেরকাকে ছালাই পড়ে নিয়ে এলো। সেই খবর দিয়েছে কালুয়া চাচা পুলিশের হাতে পড়েছে। তাই সে ছেলে দুটোকে নিয়ে রঘুয়াদের বাড়ি পালিয়ে এসেছে। সে আজকে এখানে আসতে পারবে না। তার ডর লাগছে চারিদিকে পাহারা জোরদার হয়েছে বলে। এই সমাচার সতীশ রঘুয়াকে দিয়ে বলে পাঠিয়েছে। কালুয়ার বাড়ি গোলাঘরের কাছে বটে, গয়াদিনবাবু মনে করতে পারছেন। এ ছোকরা তো মোটামুটি সাচ্চা কথাই বলছেন বলে মনে হচ্ছে, তবু সন্দেহ তো যাচ্ছে না। জিজ্ঞেস করল, সতীশ এখন কোথায়? জি, সে এখন আমাদের বাড়িতেই আছে। খুব জোরে হাঁচি এলো রঘুয়ার। খুব জোরালো হাঁচি। হেঁচে কোমরের কাছে কাপড়ের তলা থেকে একটা ঝকঝকে পরিষ্কার রুমাল বার করে নাকে চেপে ধরল। গয়াদিনবাবু চট করে উঠে দাঁড়িয়েই চেঁচিয়ে উঠল, তুই কে? আমি রঘুয়া, কালুয়া চাচার ভাতিজা। বোকা বোকা ভাবে রঘুয়া উত্তর দিল। বাঁকা হাসি হেসে গয়াদিনবাবু বললেন, বাহাবা বাহাবা, রঘুয়া সফেদ রুমাল দিয়ে নাক সাফ করছে? কিয়া তাজ্জব কি বাত! এ তো ছোট সাহেব আমাকে দিয়েছে। ছোট সাহেব আবার কি? আমার মনিব, আমি ওদের বাড়িতে কাম করি। গয়াদিনবাবুর রঘুয়ার গালে ঠাস করে এক চড় মারল। চেঁচিয়ে বলল, বেকুব, সাজ বল, তুই কেন এসেছিস? সাজ বলছি হুজুর, আমি কালুয়া চাচার ভাতিজা। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল রঘুয়া। বটে? গয়াদিনবাবু চেঁচিয়ে উঠল, মহাদেও, এই ছোকরাকে বেঁধে ফেলো। আমি কি করেছি হুজুর? সতীশ চাচা আমাকে পাঠিয়ে দিয়েছে। ততক্ষণে মহাদেও রঘুয়াকে চেপে ধরেছে। গয়াদিনবাবু খুব জোরে হেসে উঠল। কি রঘুয়া, কালুয়া চাচার ভাতিজা, কাপড়ের নিচে যে প্যান্ট দেখা যাচ্ছে। মহাদেও, রুমালটা নিয়ে আয় এদিকে। মহাদেও রুমালটা রঘুয়ার কাছ থেকে নিয়ে গয়াদিনবাবুর দিকে এগিয়ে দিল। গয়াদিনবাবু দেখল ইংরাজি অক্ষরে লেখা আছে বিল্লু। রণধীরের সাহায্যে বিল্লুর মেকআপটা ভালোই হয়েছিল। রণধীরদের বাড়িতে যে ছেলেটি কাজ করে তার আধময়লা কাপড় হাঁটু পর্যন্ত, ওপরে ছিটের আধময়লা ফতুয়া, কালো সুতোয় বাঁধা দস্তার চৌকো একটা তাবিজ ওর থেকে জুটিয়ে এনে রণধীর ওর গলায় ঝুলিয়ে দিলে। তারপরে একজোড়া চপ্পলও জোগাড় করে এনে দিল। বিল্লুর পায়ে দিব্যি গলে গেল। রণধীর হেসেই খুন হয়েছিল। বললে, ফার্স্ট ক্লাস দেখাচ্ছে তোকে। কে বলবে তুই আমাদের দাইয়ের ছেলে নয়? অনেকটা আটঘাট বেঁধে বিল্লু এখানে এসেছিল। ওর মনে হয়েছিল সতীশ যদি ছেলেজুড়োকে নাগিন্দারের নৌকাতে করে লঞ্চে চলে যায়,
এবং পুলিশ যদি সময় মতন না যায় সেখানে, তাহলে বাপ্পার খবর আর পাওয়া যাবে না বোধহয়। সতীশ গিয়ে কালোয়ার খবর দেবে, তাহলে ওরা আর সোনপুরের দিকেও যাবে না, পুলিশের আয়ত্তের বাইরে চলে যাবে। সুতরাং মাহেন্দ্রঘাটে ওকে আসতেই হবে, আর নাগিন্দার মাঝির কাছে খোঁজ করতে হবে সতীশ আগেই চলে গেছে কিনা। যদি না গিয়ে থাকে তাহলে মাঝিকে আগে সরাতে হবে ঘাট থেকে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। তার সঙ্গে লঞ্চে ওঠার লোভটা সামলাতে পারল না। রণধীরকে তো পই পই করে বলে দিয়েছে যেন কাকাকে টেলিফোন করে সময় মতন এখানে আসতে বলে। মতিকে আনার কথাও বারবার বলে দিয়েছে। গয়াদিনবাবু আবার চেঁচালো, এলেরকা, পুলিশের টিকটিকি আছে, কি বিল্লু না কি রঘুয়া, কালুয়া চাচার ভাতিজা, এবার ভগবানের নাম কর। তারপর মহাদেবকে ডেকে বললেন, এ ছোকরাকে হাত পা বেঁধে জলে ফেলে দে, সারেংকে বল নৌকা ছেড়ে দিতে। হ্যালো আঙ্কেল, আমি রণধীর বলছি। কি খবর? এপার থেকে অজয় দত্ত জিজ্ঞাসা করলেন। বিল্লু মহেন্দ্রঘাটে গেছে, আপনাকেও সময় মতন যেতে বলে গেছে। অজয় দত্তর ভুরুটা একটু কুঁচকে গেল। রণধীরের কাছে প্রকাশ করল না, বললেন, বেশ, আর কি খবর? মতিকে নিয়ে যেতে বলেছে অতি অবশ্য। টেলিফোন রেখে দিলেন বিল্লুর কাকা। ছেলেটাকে নিয়ে আর পারেন না, বড় দুঃসাহসী। সুমিত্রাকে ডেকে বললেন, বিল্লু বেরিয়ে গেছে, তিনিও মতিকে নিয়ে বেরোচ্ছেন। মতিকে নিয়ে বেরিয়ে পড়লেন বিল্লুর কাকা। তার মনে হলো নিশ্চয়ই পুলিশের আগেই লঞ্চের কাছে অথবা লঞ্চের মধ্যে পৌঁছে গেছে। পুলিশ যাতে সময় মতন যায় তারই ইঙ্গিত রণধীরের মারফত পাঠিয়েছে। মিস্টার শ্রীবাস্তবের সঙ্গে দেখা হতেই বিল্লুর খবরটা তিনি দিলেন। ইন্সপেক্টর সাহেব একটু যেন রাগ করলেন, বললেন, এত ছোট ছেলের মাথায় গলানোর দরকার কি? মিস্টার সহায় কিন্তু রাগ করলেন না, তিনি বিল্লুর সাহস দেখে অভিভূত হয়ে গেলেন। বিকেলের দিকে বিল্লুর গোলঘরের ওপর যাকে দেখেছিল তার কথা বললেন অজয় দত্ত। মিস্টার সহায় বললেন, লোকগুলো বোধহয় গোলঘরের আশেপাশে কোথাও বাচ্চাগুলোকে লুকিয়ে রেখেছে। যাই হোক, বিল্লুবাবুর কথা যদি ধরা যায় তাহলে আজ রাত 8টার ভেতর ওরা মাহেন্দ্রঘাটের কাছে লঞ্চে তুলবে বাচ্চাগুলোকে। তাহলে তো ওরা মেডিকেল কলেজ ঘাট থেকেও উঠতে পারে, অজয় দত্ত বললেন। সে সম্ভাবনা যে নেই তা নয়, তবে আপনার ভাইপোর কথা মতো ওদের মাহেন্দ্রঘাট থেকেই ওঠার সম্ভাবনা বেশি। যাই হোক, সর্বত্র কড়া পাহারা থাকবে, তবে আমরা মাহেন্দ্রঘাটেই যাব। সন্ধে 7:30 নাগাদ উপিন সবাইকে নিয়ে মাহেন্দ্রঘাটে পৌঁছে গেল। ব্যবস্থা তো সব পাকাপাকি করাই আছে। সতীশের সঙ্গে ধরাধরি করে বস্তা দুটো নামালো, কিন্তু নাগিন্দারের নৌকা কোথায়? সতীশ হাঁক পারল, নাগিন্দার মাঝি। প্লেন ড্রেসে অর্জুন সিং প্রস্তুত ছিল, একেবারে সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি আছে বস্তায়? মুরগি আছে। বিক্রি করবে নাকি? না ভাই, এ অর্ডারি মাল। ভেতরে নড়াচড়া করছে, বেশ বড় মুরগি, আমাকে দেখাও না। বস্তা ধরে অর্জুন সিং টান মারল। বেগতিক দেখে উপিন পিঠ টান দেওয়ার চেষ্টা করতেই ওর পেছন থেকে কে ওকে জাপটে ধরল। সতীশও বস্তা ফেলে পালাবার চেষ্টা করতেই অর্জুন সিং এর সারাশির মতন হাত ওর হাত চেপে ধরল। বিল্লুর শেষ আশাও চলে গেল। পুলিশ এখনো পৌঁছল না। ওর কাকা কি করছে? না, এতটা সাহস করা উচিত হয়নি। খুব বড় মুখ করে রণধীরকে বলে এসেছে কাল স্কুলে দেখা হবে। বিল্লুর সাঁতার এক্সপার্ট, গঙ্গার জলে ও বহু সাঁতার কেটেছে, কিন্তু আজ ওর হাত পা বাঁধা ও নিরুপায়। খুব কষ্ট হচ্ছে এখন ওর। মিমি কেঁদে আকুল হবে যখন ওর দেহটা জলে ভেসে উঠবে। দিদার মুখটা ভেসে উঠল ওর মনের ভেতর। মা তো অজ্ঞান হয়ে যাবে, বাবা কাকা নিশ্চুপ হয়ে যাবে। বিল্লুর কান্না এসে গেল। মহাদেব বিল্লুকে টেনে হিসড়ে কামরার বাইরে নিয়ে এলো। ততক্ষণও ও আশা ছাড়েনি। খুব চেঁচিয়ে বলল, ও সতীশ চাচা, তুমি আমাকে এখানে কেন পাঠালে? মহাদেওর সঙ্গে ধস্তাধস্তি করতে লাগলো যতটা সময় কাটানো যায়, কিন্তু মহাদেও শেষ পর্যন্ত ওকে কাবু করে সত্যি দড়ি দড়া দিয়ে বেঁধে ফেলল। তারপর চ্যাংদোলা করে উঁচুতে তুলে ফেলল। সত্যিই কি জলে ফেলে দেবে? বিল্লুর মনে হলো ও যেন মতির ডাক শুনতে পেয়েছে। ও কি স্বপ্ন দেখছে? তবু একটু আশা। মহাদেব হঠাৎ উফ বলে এক ঝটকা দিল। বিল্লু মেঝেতে পড়ে গেল। মহাদেব বললে, এ শয়তানের বাচ্চা নিশ্চয়ই। মুখটা খোলা থাকায় বিল্লু
মহাদেবের কাঁধের উপর কামড়ে দিয়েছিল। আচমকা কামড় খেয়ে মহাদেব চমকে উঠতেই হাত ফসকে বিল্লু পড়ে গেল। মতি এসে মহাদেবর বুকের উপর 2 পা তুলে দাঁত বার করে দাঁড়ালো। মহাদেবর আর নড়বার ক্ষমতা রইল না। রাম নাম জপতে লাগলো। পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে গয়াদিনবাবু কামরা থেকে বেরিয়ে আসতেই দেখতে পেল পিস্তল হাতে দাঁড়িয়ে আছে পুলিশ। পুরো ছেলে ধরা দলটাই জালে পড়েছে। নাগিন্দার মাঝিও বাদ পড়েনি। পীরবহর পুলিশ স্টেশনে এসে যাবতীয় জিজ্ঞাসাবাদ ছেড়ে বিল্লুরা যখন বাড়ি পৌঁছলো তখন রাত্রি প্রায় 10:30। বিল্লুর বাবা সুজয় দত্ত তখন ঘর বার করছেন, পুলিশের খবর দেবেন কিনা ভাবছেন। বিল্লু যেদিন নিখোঁজ হয়েছিল বিল্লুর বাবা কিছুই জানতে পারেননি। ছেলে হারানোর যন্ত্রণা পাওয়া, খোঁজাখুঁজির ঝামেলা কোনোটাই হলো না। শুধু ছেলের দুঃসাহসিকতা দেখে আশ্চর্য হয়ে গেছেন। বিল্লুরা বাড়ি ফেরার পর ওর দিকে তাকিয়ে সুনয়নী দেবী চেঁচিয়ে বললেন, তোর হাতে কিসের দাগ রে? বাস্তবিক অনেকক্ষণ বেঁধে রাখার ফলে বিল্লুর দুহাতে পায়ে দড়ির দাগ দাগড়া দাগড়া হয়ে ফুলে উঠেছে। দিদার চিৎকার বিল্লু গায়ে মাখল না। বললে, সৎ কাজ করতে গেলে ওসব একটু আধটু হবেই। ওটা হলো বীরত্বের চিহ্ন। বাপ্পাকে উদ্ধার করা হয়েছে।